শুরু করছি বাংলা বলছে। আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে বেনজির অভিযোগ ইডির, আর তারই প্রেক্ষিতে বিষয়টি অত্যন্ত গুরুতর বলে উদ্বেগ প্রকাশ করলো সর্বোচ্চ আদালত। এর মীমাংসা না হলে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে দুই বিচারপতির বেঞ্চ। ইডির কাজে বাধা দেওয়ার অভিযোগে সব পক্ষকেই নোটিশ জারি করা হয়েছে। 15 দিনের মধ্যে হলফনামা জমা দিতে হবে 3রা ফেব্রুয়ারি। পরবর্তী শুনানি। ইডি অফিসারদের বিরুদ্ধে আপাতত কোনো ব্যবস্থা নিতে পারবে না রাজ্য পুলিশ। 8ই জানুয়ারি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশির সময় বাধা পাওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের হয়েছিল সেখানে রাজ্যের বিরুদ্ধে বেনজির অভিযোগ আনল ইডি, আর তারই প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে সব পক্ষের কাছে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। রাজ্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ কি করে রাজ্যের সংস্থা তদন্ত করবে তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চের পর্যবেক্ষণ, এটা খুব সিরিয়াস ইস্যু, আদালতের খতিয়ে দেখা দরকার আছে। বিষয়টির সমাধান না হলে রাজ্যে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই 15 দিনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা, দক্ষিণ কলকাতার ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়ের কাছে হলফনামা চাওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্ত দাবি করেছে ইডি। 2 সপ্তাহের মধ্যে এর পাল্টা জবাব চেয়েছে আদালত। এই সময়ের মধ্যে ইডি বিরুদ্ধে পুলিশের এফআইআরে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, অত্যন্ত উদ্বেগজনক বিষয়। ইডি যখন তল্লাশি চালাচ্ছিল সেই সময় মুখ্যমন্ত্রী গিয়ে তাদের বাধা দিয়েছেন। এর আগেও রাজ্যে পুলিশ আধিকারিকদের জন্য ধর্নায় বসেছিলেন তিনি। এটা একটা শকিং প্যাটার্ন। তল্লাশির সময় কেন্দ্রীয় বাহিনীকে অকেজো করে দিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যে পুলিশ আধিকারিকরা গেটে ধর্না দিতে থাকেন যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। অবিলম্বে এই পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হোক। ইডি আধিকারিকরা যে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করতে গিয়েছিলেন পুলিশের উপস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই তথ্য নিয়ে চলে গেছেন। আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম, সেখানে গণতন্ত্রের জায়গা নিয়েছে গুন্ডাতন্ত্র। এজলাসে মামলা শুনানি করা যায়নি বলে শুনানি পিছিয়ে দেন বিচারপতি। তৃণমূল পার্টির হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে দেখা যাচ্ছে সেখানে পার্টির সমস্ত আইনজীবীদের কোর্ট নাম্বার 5-এ আসার জন্য বলা হয়েছে। পাশাপাশি হাইকোর্টের বি গেটে সবাইকে জমায়েত করতে বলা হয়। ইডি নাকি এসআইআর ডেটা নেওয়ার জন্য গিয়েছিল। এসআইআর ডেটা ওয়েবসাইটে রয়েছে। ইডি বোকা নয়। কয়লা দুর্নীতি নিয়ে 30,000 কোটি টাকার দুর্নীতির বিষয়ে তদন্ত করতে গিয়েছিল ইডি। তদন্তের কাজে যাওয়ার আগে আইপ্যাক সংস্থাকে মেল করে জানানো হয়। তা সত্ত্বেও সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ কমিশনার, ডিজি সহ পুলিশ আধিকারিকদের নিয়ে গিয়ে হাজির হন। এর বিরুদ্ধে আইপ্যাক সংস্থা আদালতের দ্বারস্থ হয়নি, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা বলেন, এটা অত্যন্ত সিরিয়াস ম্যাটার, আমাদের ভালো করে খতিয়ে দেখতে হবে। তৃণমূলের আইনজীবী কপিল সিব্বাল তখন বলেন, আইপ্যাক রাজ্যের নির্বাচন পরামর্শদাতা। কয়লা দুর্নীতিতে শেষ মামলা দায়ের হয়েছে 2024 সালের ফেব্রুয়ারি মাসে। তারপর ইডি কি করছিল? রাজ্যে এসআইআর চলছে, সামনে নির্বাচন। এই পরিস্থিতিতে নির্বাচন সংক্রান্ত নথি হাতিয়ে নিলে তৃণমূল কংগ্রেস কি করবে? প্রতীক জৈনের ল্যাপটপ, আইফোন নিয়ে নেয় ইডি, যাতে রাজ্যের নির্বাচন সংক্রান্ত পার্টির নথি রয়েছে। ইডি তাদের পঞ্চনামায় উল্লেখ করেছে। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, ইডি ফোরাম শপিং করছে। তড়িঘড়ি হাইকোর্টের দ্বারস্থ হয়ে পরদিনই সুপ্রিম কোর্টে মামলা করেছে। আবার যখন হাইকোর্ট মামলা শুনছিল তখন বলল, আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি, এখন শুনবেন না। ইডি তাদের পঞ্চনামায় উল্লেখ করেছে সমস্ত তল্লাশি হয়েছে শান্তিপূর্ণভাবে। মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন, আমরা অস্বীকার করছি না। ইডি সকাল 6:45-এ তল্লাশি শুরু করেছে, আর বেলা 11:30-তে মেল পাঠিয়ে জানাচ্ছে তল্লাশি করার কথা। 5 ঘন্টা অতিক্রম করে যাওয়ার পর জানাচ্ছে মুখ্যমন্ত্রী একজন জেড ক্যাটাগরি নিরাপত্তা পান। স্বাভাবিকভাবে তিনি যেখানে যাবেন সেখানে পুলিশ যাবে, সেটাই স্বাভাবিক। অতিরিক্ত সলিসিটর জেনারেল এসবি রাজু তখন বলেন, শাস্তিযোগ্য অপরাধে এফআইআর দায়ের করার অনুমতি দেওয়া বাধ্যতামূলক। 8ই জানুয়ারি ইডির আধিকারিকদের সাথে যা হয়েছে তাকে কার্যত ডাকাতি বলা যায়। লোকাল পুলিশকে দিয়ে তদন্তের অনুমতি দেওয়া যায় না, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উচ্চতর পুলিশ আধিকারিকরা এখানে অভিযুক্ত। ফলে নিরপেক্ষ তদন্তের জন্য স্থানীয় পুলিশকে দিয়ে তদন্ত করা ঠিক নয়। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, শেক্সপিয়ার সরণি থানায় ইডি অফিসারদের বিরুদ্ধে কড়া এফআইআর স্থগিত করা হোক। তখন আদালত জানায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোনো নির্বাচনে হস্তক্ষেপ করার অধিকার নেই, কিন্তু তাদের তদন্তের অধিকার রয়েছে। সিসিটিভি ক্যামেরা এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে এবং তল্লাশি এলাকার সমস্ত ফুটেজ সংরক্ষিত করতে হবে। ইলেকট্রনিক্স থানায় এফআইআর এবং শেক্সপিয়ার সরণি থানায় এফআইআর এর ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি তখন বলেন, স্থগিতাদেশ হতে পারে না, আপনি রক্ষা কবচ দিন। বিচারপতি বলেন, কারা তদন্ত করবে? যারা ঘটনার সঙ্গে জড়িত তারাই তদন্ত করবে। সমস্ত পক্ষকে হলফনামা জমা দিতে হবে। 2 সপ্তাহ পরে মামলা পরবর্তী শুনানি। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, দেশের একটি নির্দিষ্ট আইন রয়েছে, সেই আইন মেনে সকলকেই চলতে হয়। তদন্তকারী সংস্থাকেও সেই আইন মেনে চলতে হয়। সেই আইন যদি কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয় তাহলে সেই জায়গার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়েই প্রশ্ন ওঠে।
কলকাতা টিভি। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের তরফ থেকে অর্ঘ্যগণ, তৃণমূলের তরফ থেকে প্রদীপ্ত মুখার্জি, সিপিআইএম এর তরফ থেকে সব্যসাচী চ্যাটার্জি এবং কিছুক্ষণের মধ্যেই বিজেপির পক্ষ থেকে দেবাশিস ধর আমাদের সঙ্গে জয়েন করবেন। আমি প্রথমে প্রদীপ্তর কাছে আসি। প্রদীপ্ত, আমরা যেটা দেখলাম যে ইডি রাজ্যের বিরুদ্ধে বেনজির অভিযোগ আনলো, এবং শুধু তাই নয়, ইডি যদিও এই সম্পর্কে কোনো নির্দেশ দেয়নি আদালত, কিন্তু উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, যার মধ্যে ডিজি রয়েছেন, যার মধ্যে পুলিশ কমিশনার রয়েছেন, ডিসি সাউথ রয়েছেন, তাদের সাসপেনশনের আর্জিও জানায়। দেখো, ইডি কি আর্জি জানাবে, এটা একটা স্বাভাবিক তার প্রবণতার দিক। আমরা স্বাভাবিক প্রবণতা কেন বলছি, কারণ ইডি একটা কেন্দ্রীয় সংস্থা হিসেবে আমরা আগেও বলেছি যে ইলেকশন একটা কাজ করতে এসছে কিনা, ইলেকশন ডিউটি করতে এসছে কিনা, সেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তার কতগুলো উদাহরণ আমরা পরপর দিতে পারি, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রথমেই যেটা বলা খুব জরুরি যে আইনগত প্রশ্নে তৃণমূল সবসময় কোর্টের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণকে সম্মান জানাবে, কিন্তু একই সঙ্গে কোর্টের মধ্যে যে সকল আইনজীবী তাদের আইন অজ্ঞ নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে, সেটা নিয়েও আমাদের প্রশ্ন সমানভাবে থাকবে। কারণ আইন যখন তুমি অনুসরণ করছো, তখন তোমাকে আইনের যে বিভিন্ন দিক, যেগুলো আইনের প্রকৃত দিক, যেগুলো মানুষের অধিকারের দিক এবং রাজনৈতিক দলের অধিকারের দিক, সেটাও দেখতে হবে। এবং সেই কারণে তোমার যে প্যাকেজ, সেখানেও তুমি দেখালে যেটা কোর্ট বলেছে যে ইলেকশন কমিশনের কাজ ইলেকশন কমিশন যেমন করতে পারে, সেই প্রসঙ্গে যেটা বলেছে, ইডি কোনোভাবে ইলেকশনে হস্তক্ষেপ করতে পারে না। তার মানে আমাদের অভিযোগেরও সারবত্তা কোথাও না কোথাও থাকবে। আমরা কি বলছি, কিন্তু একই সঙ্গে তো এটাও বলেছে যে কখনো কোনো তদন্তকারী সংস্থা বা কোনো রাজনৈতিক কোনো তদন্তকারী সংস্থা যে তদন্ত চালাচ্ছে, তাতে কোনো রাজনৈতিক দলও হস্তক্ষেপ করতে পারে না। একদমই পারে না, একদম কোনো রাজনৈতিক দল হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু আমরা যেটা সাবমিট করেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে অচেনা লোক আমাদের রাজনৈতিক দলের যে সমস্ত কাগজপত্র রয়েছে, সেই কাগজপত্র যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা আমাদের প্রথম দিন থেকে অভিযোগ রয়েছে। এবং সেখানে 5 ঘন্টার একটা লম্বা ব্যবধান সার্চের, একটা ইম্পর্টেন্ট ভ্যালিড ডকুমেন্ট সার্চ করা গেল না। নাকি আবার সেই মেয়েদের ফর্ম ফিল আপ করছিল ওখানে বসে বসে, যে আমার মেয়ের পরীক্ষা দেবে যাদবপুরে, আমি ফর্ম ফিল আপ করলাম। কোনটা সত্যি? একটা 3 কামরা 4 কামরার ফ্ল্যাটে 5 ঘন্টা ধরে অতগুলো অফিসার সার্চ করে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট যখন কনফিসকেটেড করতে পারে না, তখন বুঝতে হয় তার রাজনৈতিক উদ্দেশ্যটা। আইন আদালত দিদি একটা দিকে অবশ্যই থাকবে, সেখানে যেভাবে আইনের নির্দেশে যেভাবে হলফনামা দিতে হবে সেগুলো দেওয়া হবে, কিন্তু পাবলিক পারসেপশন বলেও একটা ব্যাপার আছে। 2020 সালের পরে কোনো রকম চার্জশিট নেই, তারপরে 50 জনকে গ্রেপ্তার হয়েছে, আর 5 ঘন্টা। এক সেকেন্ড, ইডি যে কথাগুলো বলছে যে মুখ্যমন্ত্রী তিনি পুলিশ বাহিনী নিয়ে ঢুকে পড়েন 5 ঘন্টা পর। এক সেকেন্ড, পিএমএলএ আইন মেনে যে দুর্নীতি চলছে, সেই দুর্নীতির তদন্ত তার পরিপ্রেক্ষিতেই অভিযান চালাচ্ছিল ইডি। ভেরি গুড। এবং পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন যে এই এজেন্সির মনোবলে আঘাত দেওয়ার জন্য কাজ করছিল, বৈধ তদন্তে বাধা দেওয়া হয়েছে। শুধু তাই না, এর পাশাপাশি এমন অভিযোগও করা হয়েছে যে সিবিআই তদন্ত চাই, তার কারণ যে রাজ্য পুলিশের অধীনে নিরপেক্ষ তদন্ত অসম্ভব, এফআইআর দায়ের করা প্রয়োজন, চুরি এবং ষড়যন্ত্রের মতো ঘটনা ঘটেছে। এইখানে দাঁড়িয়েই তো বলছি, ইডির মতন সুপ্রিম পাওয়ার যাদের হাতে আছে, ওসনিক পাওয়ার যারা আছে, তারা আবার সিবিআই এর তদন্ত চাইছে। মুশকিলটা হচ্ছে এইখানে যে পিএমএল এর মতন গুরুত্বপূর্ণ তদন্ত যারা করছে 20 সালের পরে 25 সাল অবধি, 26 সালের শুরু অবধি তারা আর কখনো তদন্ত তালাশ করতে পারেনি। এবং আবারও বড় কথা হচ্ছে যে দিদি, স্বাভাবিক প্রশ্ন জনমানসে ঘুরে বেড়াচ্ছে, মানে আমাদের রাজনৈতিক দলের মতামত আলাদা রাখো, যে কোনো সাধারণ রাজনৈতিক দলের ছাড়া মানুষের মনে প্রশ্ন, একটা ইম্পর্টেন্ট করাপশন চার্জ যেখানে রয়েছে, সেখানে একটা কাগজ 5 বছর 6 বছর ধরে রেখে দেবে? এটা তো বিভিন্ন আইনজীবীরা, সব্যসাচী দাও, আমি জাস্ট ক্লোজ করে দিই, সব্যসাচী দাও এই অভিযোগ অনেকদিন আগেও করে দেয় যে এতদিন ধরে রেখে দেবে নাকি, পাবে নাকি। আমি আসবো একটু অর্ঘ্যর রেসপন্স নিয়ে, তারপর যাব সব্যসাচীর কাছে। না দেখুন, প্রথমেই বলি, প্রত্যেক বছর ভোট আসার সময় দেখা যায় যে নির্বাচন কমিশন যখন কাজ শুরু করে, ঠিক সেই মুহূর্তেই ইডি বাংলায় চলে আসে, বিভিন্ন তদন্ত শুরু হয়। তদন্ত আর এগোয় না, তদন্ত শেষ হয়ে যায়। আসলে ব্যাপারটা হচ্ছে যে বাংলার মানুষকে বোকা বানিয়ে এই দুটো দলের যে সেটিং তত্ত্ব, সেটা মানুষের সামনে চলে আসছে। আমরা দেখেছি গতকাল হাইকোর্টের মামলা চলাকালীন কি হলো, খারিজ হয়ে গেল। আজকে সুপ্রিম কোর্ট আপনারা দেখালেন
কিভাবে রায় দিয়েছে, কিভাবে স্থগিতাদেশ দিয়েছে। তো আমার প্রশ্ন এটা যে এ পর্বের শেষ কোথায়? এটা কোনো একটা লম্বা সিরিজ নয় তো? কারণ বাংলার মানুষ বিকল্প শক্তি হিসাবে কংগ্রেসকে বেছে নিয়েছে, কংগ্রেসের সাথে জুড়তে চাইছে, কংগ্রেসের উন্নয়নের কথা বলছে। না না, কংগ্রেস এটা তোমার রাজনৈতিক রেটরিক হিসেবে ডেফিনেটলি তুমি বলবে এবং সেটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, কিন্তু এটার এখনো কোনো প্রামাণ্য তথ্য নেই না যে না, যে তাহলে বিকল্প আমি হিসেবে বলি কংগ্রেসকে বেছে নিয়েছে। দিদি আমি বলি তাহলে একটা জিনিস, যদি এটা কোনো সাজানো প্লট না হয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রী সেখানে গেল, প্রদীপ তো এতগুলো কথা বললো, আজকে আমরা গেলে পরে ছাড়তো? সাধারণ কোনো মানুষ ছাড়তো? মুখ্যমন্ত্রী এসে আবার বলছেন যে তিনি দলনেত্রী হিসাবে গেছে। সিআরপিএফ কোনো একজন ইডির অফিসারের কি মেরুদণ্ড সোজা ছিল না যে প্রশ্ন করলো না মুখ্যমন্ত্রীকে যে আপনি আমাদের কাজে হস্তক্ষেপ করতে পারেন না? নাকি ওপর থেকে কোনো নির্দেশ আসলো যে নির্দেশের জন্য সবাই সবটা দেখে গেল? মুখ্যমন্ত্রী এত পরে গিয়েও ঠিক গুরুত্বপূর্ণ ফাইলটা নিয়ে, যে ফাইলটা দেখিয়ে উনি বলছেন সেই ফাইলটা নিয়ে বেরিয়ে চলে আসলেন। কোনো ইডি অফিসারের কি সাহস হলো না যে একবার এটাকে বলা যে এটা আপনি আপনার এখতিয়ারের বাইরে গিয়ে করছেন? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। আমি একটু সব্যসাচীর কাছে আসি। সব্যসাচী আইনজীবীও, এবং সব্যসাচীর কাছে আমার এখানেই প্রশ্ন যে সব্যসাচী, আজকে আমরা দেখলাম যে এই বিষয়টাকে অত্যন্ত গুরুতর মনে করছে সুপ্রিম কোর্ট। আমার এখানে প্রশ্ন যে রাজ্যের তরফ থেকে যে সওয়াল করা হয়েছে, যে একদিকে ইডি বলছে যে শান্তিপূর্ণভাবে সেখানে অভিযান চলছিল, তদন্ত চলছিল, তারপর চুরি, ষড়যন্ত্র এবং সেখানে কেন্দ্রীয় এজেন্সির কাজে তাতে বাধা দেওয়া, এই সমস্ত অভিযোগের মধ্যে কি সত্যি টেকনিক্যালি আইনের চোখে কোনো স্ববিরোধিতা থাকতে পারে? দেখুন, স্ববিরোধিতা আছে কি নেই সেটার জন্য একটা তদন্ত দরকার, এবং সেই তদন্তের জন্যই ইডি এখন যে অভিযোগগুলি করেছে এবং সিবিআই এর কাছে তারা তদন্তটা তুলে দেবার কথা বলেছেন। আমার ধারণা প্রিসাইজলি এটাই হচ্ছেন তাদের মামলা, এবং সেই সঙ্গে ইডি এটাও প্রার্থনা করেছিলেন যে কলকাতা পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে যে সমস্ত এফআইআরগুলো চালু করেছিল ইডি অফিসিয়ালসদের বিরুদ্ধে সেগুলোকে যাতে স্থগিত করা হয়। আমার ধারণা এইটুকুর মধ্যেই আজকের যে অন্তর্বর্তীকালীন রায়, এর সঙ্গে এই প্রিজার্ভেশনের বিষয়টুকু আছে। বাকিটা ৩ তারিখে আসবে, ৩রা ফেব্রুয়ারি হলফনামার ভিত্তিতে তার চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমরা যখন সিদ্ধান্ত আসবে তখন এটা কতটা সত্য ছিল, মিথ্যা ছিল, সেগুলো আলোচনা হবে। কিন্তু যে কথাটা প্রিসাইজলি আমাদেরকে প্রত্যেককে ডিস্টার্ব করছে, আমার মনে হয় সুপ্রিম কোর্টকেও ডিস্টার্ব করেছে এই রাউন্ডেই, যে একজন চিফ মিনিস্টার, একজন স্টেটের চিফ মিনিস্টার, তার প্রেজেন্সটা কিন্তু কেউ অস্বীকার করতে পারছেন না। দেখুন, আজকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে নয়, রাজ্য সরকারের পক্ষ থেকে যখন তাদের আইনজীবী তিনি যখন বক্তব্য রাখছিলেন, তারাও কিন্তু ডিনাই করতে পারেননি তার উপস্থিতিটা। এই কথাটা কেন আসবে? কেন একজন চিফ মিনিস্টার দেশের সর্বোচ্চ আদালতের ইরিটেশনের কারণ হয়ে উঠবেন? এটাই তো সবচাইতে আমার মনে হয় যে এই মামলাটার এক্সেপশনাল ক্যারেক্টার। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেখুন এবার প্রশ্ন, ইডির হাতে কি ছিল, ইডি কি করতে পারত? ঠিক প্রদীপ্তর বক্তব্যের সঙ্গে আমি সহমত। 20 সাল থেকে 26 সাল পর্যন্ত ইডি কি করছিলেন, কেন নির্বাচনের আগে? আমি প্রদীপ্তর বক্তব্যের সঙ্গে সহমত যে কেন দীর্ঘ সময় ধরে সেন্ট্রাল এজেন্সি হোক বা ওই নারদার এথিক্স কমিটি হোক, তারা কেন বসেন না, তারা কেন করেন না, কেন কাজ করেন না, এই জবাব শুধুমাত্র এজেন্সি বলতে পারবে, এবং বলতে পারবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি যখন কলকাতা এসেছিলেন, একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন, মৌপিয়াদি মনে আছে, যে এটা পশ্চিমবঙ্গের অনেক সমস্যা যে ইডি সিবিআই তারা কিছু করেন না বলে সবাই বলে যে দিদি এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এজেন্সির বিষয়ের মধ্যে কেউ ঢোকে না। কিন্তু আমি তো প্রথম প্রশ্ন করব ইডিকে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে, সেদিন সবকিছু করলেন, আপনাদের ক্ষমতা হলো না, XYZ যে কেউ হোক, আপনার হাতে ক্ষমতা ছিল সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে নিয়ে যাওয়ার, আপনারা পারেননি। কেন পারেননি? দ্যাট শোজ ইউ আর উইক। আপনারা দুর্বল। এই দুর্বল চরিত্র নিয়ে আপনি এখানে এসছেন, যেখানে আপনাকে কাউন্টার করবার জন্য সরাসরি মানে আপনাদের অভিযোগ অনুযায়ী এভিডেন্স ট্যাম্পারিং এর ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাহলে সেই জায়গায় কি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আরো শক্ত হওয়া উচিত ছিল না সেদিন? সেদিনের পর থেকে জায়গাটাকে প্রিজার্ভ করার দরকার ছিল না? এই যে 4-5 দিন চলে গেল, কি হবে যদি এভিডেন্স তারপরে নষ্ট হয়ে থাকে?
আমি আসবো, কে দেখবে? আমি দেবাশিস ধরেলেও আমি এই অনেক প্রসঙ্গটায় প্রশ্ন যাবো। আছে, এক সেকেন্ড যে প্রশ্নের সব্যসাচী, উত্তর দিতে হবে। আমি আসবো তোমার কাছে। আমি এখানে প্রদীপ্তর কাছে আপাতত আসি, যে প্রদীপ্ত, এই প্রশ্ন তো উঠছে যে শুধুমাত্র, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে জানি, পরে বলেছেন তিনি তৃণমূল নেত্রী হিসেবে গিয়েছিলেন, কিন্তু ঘটনা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, যিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রীও, এবং তিনি তড়িঘড়ি প্রথমে পৌঁছে যান হচ্ছে প্রতীক জৈনের বাড়িতে লাউডন স্ট্রিটে। সেখান থেকে বেরিয়ে তিনি ঘোষণা করেন যে তিনি অন্য যে ভেন্যুটা, অর্থাৎ যেটা আইপ্যাকের অফিস, সেখানেও তিনি যাচ্ছেন। অর্থাৎ আমি যদি ধরেও নিই যে ইডি তারা অপ্রস্তুত ছিল, স্বাভাবিক, ইডির অফিসাররা তারা হতচকিত হয়ে যেতেই পারেন, কারণ এরকম প্রেসিডেন্স সচরাচর পাওয়া যায় না। কিন্তু যেখানে তিনি ঘোষণা করছেন করে পরের ভেন্যুতে যাচ্ছেন, সেখানেও তিনি গেলেন এবং তিনি তার যে কাজটা সেটা করলেন। এবং তিনি আমি এখানে সব্যসাচী বলছিল যে ডিনাই তো করতে না তৃণমূল চাইছে, না মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে বলেছেন যে হ্যাঁ তিনি ফাইল ইত্যাদি তিনি নিয়ে বেরিয়েছেন, এটা তিনি নিজে বলছেন, নিজে দাঁড়িয়ে বলছেন, ভেন্যুতে দাঁড়িয়ে তিনি বলেছেন। প্রশ্ন হচ্ছে এটাই যে এটাকে সামনে রেখে অর্ঘ্যরা বা সব্যসাচীরা আবারও সেটিং এর তত্ত্বটা তুলছে। সেটিং এর তত্ত্ব ওরা রাখবে, বারংবার রাখবে, কারণ ওই যেটা বলছো ইলেকশন যে রেটরিক্স বা যে যে কাজগুলো ওরা করবে, যে মানুষের মনোবল পাওয়ার চেষ্টা করবে, সেটা একটা আলাদা প্রসঙ্গ, এটা রাজনৈতিক প্রসঙ্গ। কিন্তু আমি তোমাকে খুব পরিষ্কারভাবে বলতে চাইছি, সেদিনকে কতগুলো জায়গায় রেড হয়েছিল, কতগুলো জায়গায়। দিদি স্পেসিফিক্যালি দুটো জায়গায় গেলেন, কেন গেলেন এই প্রশ্নটাও তো মানুষের মধ্যে আসছে, যে উনি এবং ঘোষণা করে গেলেন তার মধ্যে আর একটা জায়গায়, সেইখান থেকে তিনি যে ডকুমেন্ট, আমি বলে দিই সেইখানে, আমি বলে দিই প্রদীপ্ত বলেনি, প্রদীপ্ত যে কথাটা বলতে চাইছে তার মানে ও কিন্তু মানছে। মানার কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে চলে যাও, তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে চলে যাও, এখনো রয়েছে, যেটা করা হয়েছে সামনে থেকে করা হয়েছে, সেটা পাবলিক ডোমেনে আছে এবং দলের তরফ থেকে করা হয়েছে। আমরা তো সামনে থেকে বলেছি যা করেছি বেশ করেছি, প্রয়োজনে আবার করব, কারণ তোমাদের চিদম্বরমকে লক্ষ কোটি টাকার জন্য গ্রেফতার করার জন্য যখন পাঁচিল টপকে চলে যায়, তখন তোমরা আইনের ভরসায় শুধু থাকো আর বাকি বাইরে চিৎকার করো আর পরে কংগ্রেসের মধ্যে দলাদলি হয়। আমাকে শেষ করতে দাও অর্ঘ্য, তোমারও বক্তব্য আসবে কিন্তু অনেক সময় আছে। আমার বক্তব্য হচ্ছে 5 ঘন্টা পরে পুলিশকে জানানো হচ্ছে, নিয়মের ব্যতিরেক কে করছে? 5 ঘন্টা পরে পুলিশকে জানাচ্ছে কেন? সন্দেশখালীর ঘটনা তারা দেখেনি, তাদেরকে সেই সন্দেশখালীর ঘটনা গেল। অর্ঘ্য প্লিজ, তখন কেন ইডি অর্ঘ্য প্লিজ, আমি কিন্তু আবার বলছি যে এই প্রশ্নগুলো অভিষেক মনু সিংভি বা কপিল সিব্বল যেন করে, তাহলে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে 5 ঘন্টার পরিপ্রেক্ষিতটা কে ভুলে যাবে? পুলিশকে কেন অন্ধকারে রাখা হলো? সেই নিয়মের ব্যতিরেকটা আমরা দেখব না? ছেড়ে দাও না প্রদীপ, তো এখানে একটা প্রশ্ন আছে যে কেসের তদন্ত, ধরা যাক এখানে কয়লা বা এর আগেও একাধিক যে কেসের তদন্ত, সেটা রেশন কেলেঙ্কারি হোক, সেটা অন্য গরু পাচার হোক, যার সঙ্গে বিভিন্ন হেভিওয়েটের নাম রয়েছে বলে সন্দেহ বা সেই সংক্রান্ত অভিযোগ রয়েছে, সেখানে সত্যি সত্যি মনে করো যে রাজ্য পুলিশকে জানিয়ে এলে নিয়মটা তো নিয়ম, রাজ্য পুলিশকে তো জানাতে হবে, এটা নিয়ম। এবং এটা নিয়ে সন্দেশখালীর ওই ইডি অফিসারদের উপর আক্রমণের পরে আমরা যে ডিবেটটা করেছি, সেখানে যে প্রশ্নগুলো এসেছিল সেটাও তো নিয়মের মধ্যেই এসেছিল, সেটা তো মানুষ ভুলে যায়নি। তাহলে সেই ইতিহাসটা কিন্তু না জানিয়ে এলে সন্দেশখালী তুমি রেফারেন্স দিচ্ছ, আমি একটা উদাহরণ বলছি, যেভাবে ইডি অফিসারদের উপর আক্রমণ হয়েছিল, অন্যায়, সবাই বলেছে অন্যায়, আমি সেই সেটা অন্যায়টার কনটেক্সটেই তো বলছি, নিয়মটাকে তো মানতে হবে। আমি আসবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এক সেকেন্ড, তিনি কি বলেছেন একটু শোনাবো। छोड़ा ये मैटर में आज जो नोटिस हुआ है, और नोटिस किया है ईडी का जो रिट पिटीशन फाइल किया और लोग का ऑफिसर का रिट पिटीशन फाइल किया, उसमें नोटिस हुआ है। और उसमें जो 2 वीक्स का अंदर एफिडेविट देने के लिए बोला है। 3 फरवरी मैटर विल कम फॉर हियरिंग, इसका हियरिंग में आएंगे। और स्टे किया है वो जो क्रिमिनल केस जो इनिशिएट किया है वेस्ट बेंगल ক্যালকাটা পুলিশ ने उसको स्टे किया है। আমি সব্যসাচীর কাছে যাব। সব্যসাচী, হ্যাঁ, দেখুন এটা তো খুব বাস্তব কথা যে সুপ্রিম কোর্টের সামনে এই মুহূর্তে আর কোনো অপশানও ছিল না এর বাইরে, কারণ সুপ্রিম কোর্টকে এটা বিচার করতেই হতো। কারণ এর মধ্যে হাইকোর্টের সেদিনের ঘটনা, রাজ্যের একজন মাননীয় মন্ত্রীর উপস্থিতি কোর্টের এজলাসে, ভিড় করে যাওয়া, ইডি যে ধরনের কথাবার্তা বলছেন তাতে সুপ্রিম কোর্টের এই কেসকে যদি এক্সেপশনাল না বলেন তাহলে
আর কোন কেসকে বলবেন সেটাও তো প্রশ্ন। কিন্তু আমার প্রশ্নটা মুপিয়াদি সম্পূর্ণ অন্য। দেখুন 2014 থেকে এই খেলাটা শুরু হয়েছে। ওই যেটা বলছিলেন কংগ্রেসের প্রতিনিধি, ওই যে সেই বক্তব্যগুলো, আমি কোমরে দড়ি পরিয়ে নিয়ে আসবো, আমি ওকে দিয়ে আসবো, তুই কোন হরিদাস পাল। তারপর 2016 এলো নারদায় টাকা নিতে দেখলেন এথিক্স কমিটি লালকৃষ্ণ আদবানির, তারা বসতেই ভুলে গেলেন। লালকৃষ্ণ আদবানি বিজেপির, নারদাতে তখন সব নেতাদের নাম ছিল। আমি বলছি নারদা নিয়ে, আমি শুভেন্দু অধিকারীর নাম বলছি, প্রদীপ তো আমার সমর্থন করবে এই বিষয়ে, এবং সঙ্গে সঙ্গে বাকি যারা ছিলেন তারাও তৃণমূল কংগ্রেসে, সেটা অস্বীকার করা যাবে না। তারপর আপনি চলে যান নারদার সেই যে মামলাটা, যেখানে নারদা কাণ্ডের সিবিআই তদন্তের কথা হলো। সিবিআই কবে এলো মৌপিয়াদি? 2021-এর নির্বাচনের পর, যখন গোটা রাজ্যে লকডাউন চলছে। আমরা দেখলাম ভোর ভোর মন্ত্রী এমপিদের বাড়িতে সিবিআই প্রতিনিধিরা গিয়ে তাদের গ্রেপ্তার করে আনলেন। মনে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনও নিজাম প্যালেস গিয়েছিলেন, যেখানে কলকাতা পুলিশের কাছে সব খবর থাকে, কোথায় কে যাচ্ছে, সেখানে সিবিআইয়ের অফিসাররা এলেন সকালবেলা গ্রেপ্তার করতে, কলকাতা পুলিশের কাছে খবর এলো না। বিকেলবেলা তাদের গ্রেপ্তার, সাংবিধানিক বেঞ্চ, বেল ক্যান্সেল হওয়া, সারা দিনের নাটক আমরা দেখলাম। ঠিক তারপর আপনি চলে আসুন তার পরবর্তী সময়ে যা যা ঘটেছে, এবং এখনো পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সি, আসল কথাটা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি হোক বা রাজ্যের এজেন্সি হোক, এই এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার একটা কালচার গোটা দেশে আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এই কালচারটা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি, এবং এই কালচারকে প্রমোট করে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস। তারা মনে করেন পুলিশ হচ্ছে আমার বাহিনী, ওরা মনে করেন সেন্ট্রাল এজেন্সিগুলো আমাদের বাহিনী। এখন এই দুই বাহিনীর লড়াই হচ্ছে তাদের মালিকদের জন্য। আসলে তারা যে আদর্শগতভাবে দেশের আইনসভার পাশ করা আইনের দ্বারা তৈরি করা বাহিনী, এবং তাদের যে আইনি ক্ষমতা আছে, এই বাহিনীগুলো সেগুলো ভুলে যাচ্ছে, এবং আমাদের দেশের যারা বর্তমান কর্ণধার তারাও সেই জায়গাটা ভুলে যাচ্ছে। এটা একটা কনস্টিটিউশনাল এবং লিগ্যাল অ্যাবারেশন ছাড়া এই পরিস্থিতি তৈরি হয় না। আমি আলোচনায় ফিরবো, অর্ঘর কাছে যাবো, একটা ছোট্ট বিরতি তার আগে নিতে হবে। বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, একটু দেখে নেব কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায় তৃণমূলের গালে বড় একটা থাপ্পড়। মুখ্যমন্ত্রী মাঝে মাঝে নন্দলালের কথা বলতেন, আজকে রাত্রিবেলা বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়ালে পরে উনি নন্দলালকে দেখতে পাবেন। দুই গালে থাপ্পড় খেয়ে গাল লাল হয়ে নন্দলাল হয়ে মুখ্যমন্ত্রী এবং তার সরকার ফিরে এসেছে। তৃণমূল চেষ্টা করছিল যে প্রথম থেকে মামলাটা হাইকোর্টে ফেরত নিয়ে যাওয়ার জন্য, সুপ্রিম কোর্ট সেটাতে রাজি হয়নি। এবং সবথেকে বড় কথা আমার যেটা মনে হয়, যে যেভাবে ইডির অফিসারদের এগেনস্টে মামলা করা হয়েছিল, সেই মামলায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পুলিশকে লেলিয়ে দিয়ে ইনভেস্টিগেশন বন্ধ করার চেষ্টা করছিলেন, তদন্ত বন্ধ করার চেষ্টা করছিলেন, সেটা আর সম্ভব হবে না। প্রদীপ্ত সুকান্ত মজুমদার দেখছেন যে এটা একটা বড় ধাক্কা, উনি স্ল্যাপ চর থাপ্পড় শব্দটা ব্যবহার করেছেন, এবং এটা হচ্ছে শিক্ষা দিয়েছেন সুপ্রিম কোর্ট আজকে। দেখো, শিক্ষার জায়গাটা গণতান্ত্রিকভাবেও হয়, গণতান্ত্রিক থাপ্পড়ের কনটেক্সটেও হয়, সেটা 19 থেকে 12 আর 70 থেকে আগামীতে 50-এ নামার কনটেক্সটেও মানুষ দেখতে পাবে। আচ্ছা, তুমি কিছুক্ষণ আগে বলছিলে হেভি ওয়েট, এই যে দিদি মানে তো একটা হেভি ওয়েট জায়গা, যেখান থেকে কেউ আর মুভ করতে পারছে না। সব্যসাচীদা দুটো উদাহরণ ইতিমধ্যে দিয়েছে যে ইতিমধ্যে উনি দুটো কাজ করেছেন, সেক্ষেত্রেই বা ইডি সিবিআই কি করেছে, এই ধরনের কথা আমরা শুনলাম। আচ্ছা, দিদি তো হেভি ওয়েটের কনটেক্সটে 3-4টে নামও করেছেন, তার মধ্যে আছেন অমিত শাহজি। সেখানে আমার বক্তব্য, সিআইএসএফ কার কন্ট্রোলে, যেটা অভিষেক ব্যানার্জি গতবার যখন তদন্তের থেকে বেরিয়ে এসে বলেছিলেন, সেইখানে পরপর উদাহরণ তুলে ধরেছেন যে কয়লা খনি কার নিয়ন্ত্রণে চলে। তাহলে সেইখানে জয়দেব খাঁয়ের প্রসঙ্গটা কেন আসবে না? জয়দেব খাঁয়ের বিরুদ্ধেও তো অভিযোগ আছে। সেই জয়দেব খাঁ তো প্রধানমন্ত্রীকে নমস্কার করে রিসেপশন করে নিয়ে আসে অন্ডাল বিধানসভা থেকে, এই অন্ডাল ইয়ে থেকে, এয়ারপোর্ট থেকে। তাহলে তাকে কে প্রোটেক্ট করছে দিদি? আসলে ইলেকশন কমিশনের একটা শাখা সংগঠন হিসেবে কাজ করছে ইডি, এবং ইলেকশন কমিশনকে আমরা যেভাবে দেখছি বর্তমানে, যে তারা সম্পূর্ণভাবে একটা লজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করছে বিজেপির, যেখানে মানুষের কাছ থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত। তো আমি এখানে আসি অর্ঘর কাছে, যে অর্ঘ, দেশের অন্যান্য যে নন বিজেপি স্টেট রয়েছে, যেখানে নন বিজেপি শাসক, সেখানে আমরা বিভিন্ন সময় ইডি সিবিআই রেড দেখেছি। আমরা এমনকি অরবিন্দ কেজরিওয়াল থেকে হেমন্ত সোরেন থেকে পি চিদম্বরম, সাম্প্রতিক কয়েকটা ঘটনা বলছি, তার আগে তো হয়েছে না, সাম্প্রতিক ঘটনা বলছি,
তাদের ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সির অ্যাক্টিভিটি দেখেছি, কিন্তু যখনই বাংলায় আসে গোটা বিষয়টা, তখন তোমাদের যে অবস্থান থাকে সেই অবস্থানটা একটু বদলে যায়, অথবা তাই নিয়ে দু রকমের মতামত তোমাদের নেতৃত্বের তরফ থেকে আসতে থাকে। না, দু রকমের দ্বিধামতের কোনো ব্যাপারই নেই। এটা যারা বুঝতে ভুল করে হয়তো। কারণ আমি বলি, প্রথম কথা, নন বিজেপি স্টেটগুলোতে যেখানে যেখানে হচ্ছে, যে প্রক্রিয়াতে হচ্ছে, সেখানে গণতন্ত্রের ওপর আক্রমণ করা হচ্ছে, এটা বাস্তব কথা। কিন্তু গণতন্ত্র বা সংবিধান সেখানেও লঙ্ঘিত হচ্ছে যখন সাংবিধানিক প্রধান, রাজ্যের সাংবিধানিক প্রধান রেড চলাকালীন, যেখানে রেড চলছে সেখানে পৌঁছে গেল। বাংলার মানুষ এটাও দেখলো, যেটা আমি একটু আগেও বলেছি, তিনি ফাইল নিয়ে বেরিয়ে আসলেন, এগুলো দেখেছে, কদিন ধরে দেখছে। এখান থেকেই প্রশ্নটা যে এটা কোথাও সাজানো নয় তো। এটা দেখতে দেখতে বাংলার মানুষ অভ্যস্ত হয়ে গেছে। হয়তো কে বলতে পারে আজকে রাতেই হয়তো কলকাতায় চলে আসলো এক গাদা ইডি অফিসাররা, চলে আসলো সিআইএসএফ জওয়ানরা, কাল সকাল থেকে হয়তো তোলপাড় শুরু হয়ে গেল। তো এটা পুরোটাই নিজেদের মধ্যে। আবার এটাও ঠিক, যেটা প্রদীপ্ত বলল, সব্যসাচীদাও বললেন, তদন্ত তো হচ্ছে, চলছে। মুখ্যমন্ত্রী এর আগে রাজীব কুমারকে বাঁচাতে গেছেন। আমরা কি দেখলাম, সুকান্ত মজুমদার এতগুলো কথা বললো, বিজেপির প্রতিনিধির কাছে এখনো এসে পৌঁছায়নি, ওনার কাছে তো জানার ইচ্ছা ছিল যে তাহলে সেই মামলাটা কি হলো। তখন নাই সাংবিধানিক প্রধান হিসাবে তিনি রাস্তায় নেমে রাজীব কুমারকে আটকিয়েছিলেন। এটা সবাই দেখেছে, সারা বাংলার মানুষ দেখেছে। তাহলে কোন স্বার্থে তারপরে আর তদন্ত এগোলো না? এর উত্তর তো তৃণমূলকে ভালো দিতে পারবে, এর উত্তর বিজেপি ভালো দিতে পারবে। এইখানেই যখনই আমরা কথা বলতে যাই তখনই মনে হয় যেন আমাদের দু রকমের কথা হচ্ছে, কিন্তু এখানে দু রকম কোনো কথা নেই। আমরা দ্ব্যর্থ ভাষায় এটা বলতে পারি, রাজ্য সরকার যারা চালাচ্ছে পশ্চিমবঙ্গের সেই দল এবং কেন্দ্রীয় সরকার যারা চালাচ্ছে সেই বিজেপি, একে অপরের মধ্যে বোঝাপড়া আছে। তার ফল বাংলার মানুষকে ভুগতে হচ্ছে। বাংলার মানুষ বুঝে গেছে যে এটা হয়তো একটা কোনো সিরিজ, পর্ব 1, পর্ব 2, পর্ব 3 করে একের পর এক আসবে। আমি এখানে একটু আসবো সব্যসাচীর কাছে। সব্যসাচী, আমরা দেখেছি এর আগেও ইতিহাস রয়েছে, বিশেষ করে যখন আমরা 2019-এর ফেব্রুয়ারিতে দেখেছিলাম যে যখন সিবিআই এসেছিল রাজীব কুমারের খোঁজে, সেই সময় দাঁড়িয়েও এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, এজেন্সি ভার্সেস এজেন্সি, সেন্ট্রাল এজেন্সি ভার্সেস রাজ্য এজেন্সি, এবং এটার একাধিক উদাহরণ সাম্প্রতিক অতীতে আছে, এবং সেটা ফাইনালি এ ওকে ধরছে, ওর এগেনস্টে এফআইআর করছে, এ ওকে গ্রেপ্তার করে ফেলছে বা গ্রেপ্তার করতে উদ্যত হচ্ছে, এরকম একটা প্রায় অ্যাকশন থ্রিলারের পর্যায়ে চলে যায়। এক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে আজকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন যে যেখানে ইডির বিরুদ্ধে পুলিশের দায়ের করা যে এফআইআর, তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে, পুলিশি তদন্তের ওপরও স্থগিতাদেশ দেওয়া হয়েছে, এটার তাৎপর্য কতটা? দেখুন, এর তাৎপর্য অনেক। দেখুন মৌপিয়াদি, যখন এই আলোচনাটা এত গভীরে গিয়ে হচ্ছে, আমাদের মনে হয় দুটো অংশে একটুখানি মনে করার দরকার। এক হচ্ছে আমাদের, আমি জাস্ট একটা অ্যাড করে দিই সব্যসাচী, যে আবার ইন্টারেস্টিংলি আজকে জাস্ট আমাদের পড়শি রাজ্য ঝাড়খণ্ড, সেখান থেকে যে খবর এসেছে যে সেখানে ইডি অফিসে আবার পুলিশের রেড হয়েছে। ঠিক এই যে একটা ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে, দেখুন ইডি অফিসে পুলিশের রেড হতে পারে, পুলিশের অফিসে ইডির রেড হতে পারে, রাজ্য সরকারের অফিসে গিয়ে পুলিশ রেড করতে পারে, ইডি করতে পারে, তদন্তকারী সংস্থাগুলি তদন্তকারী সংস্থার মতন চলবে। কিন্তু মুশকিলটা যে জায়গাটায় হচ্ছে, যে মানে জাস্ট আমি ভাবার চেষ্টা করছি সব্যসাচী, তুমি চিন্তা করো যে পাড়ার যে মানে এমনি যে কুখ্যাত দুষ্কৃতী, মাফিয়া, গুন্ডা, বদমাশ, তাদের জন্য তুমি পরিস্থিতিটা বোঝো যে আইনের রক্ষাকর্তারা তারা এজেন্সি ভার্সেস এজেন্সি লড়ে যাচ্ছেন। তার মানে ধরে নিতে হবে যে গুন্ডা বদমাইশ এদের সঙ্গে আর যারা সরকার চালাচ্ছেন, যারা এজেন্সি চালাচ্ছেন, তাদের আর ফারাক থাকছে না। এইটাই গণতন্ত্রের সবচাইতে বড় বিপদ। আর সেই বিপদের একটা ইন্ডিকেশন সুকান্তবাবুর কথা থেকে পাওয়া গেল। সুকান্তবাবু এত আনন্দিত আজকে, সুপ্রিম কোর্ট কখন থাপ্পড় মারবে, গাল লাল করে দেবে, সেইটার জন্য উনি বসে আছেন। উনি এটা একবারও দেখছেন না
যে গত 14 সাল থেকে ওদের বড় বড় কথা, বিজেপির বড় বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরবো, তৃণমূলকে জেলে ভরবো, জেলে ভরার মতন মেটেরিয়াল আছে, ওনাদের ইডি অফিসাররা চলে যাচ্ছেন, বারবার করে সিবিআই ফিরে যাচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে কিছুই করতে পারছেন না, একবার নয় একাধিকবার। সেই জন্যই যখন পশ্চিমবঙ্গে এই রেড হতে হতে আসছে তখন আমাদের বলতে হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের ঘটনা আর ভারতবর্ষের অন্য রাজ্যের ঘটনার মধ্যে একটা ফারাক আছে। পশ্চিমবঙ্গ এলেই কিরকম কিরকম বিজেপি স্লথ হয়ে যায়, পশ্চিমবঙ্গ এলেই এথিক্স কমিটি বসাতে লালকৃষ্ণ আডবাণী ভুলে যায়, পশ্চিমবঙ্গ এলেই সিবিআই তার তদন্ত সঠিকভাবে শেষ করে না, পশ্চিমবঙ্গ এলেই কোনো একটা জায়গায় দুর্বল হয়ে পড়ে, কোনো জায়গায় তো মানুষের মনে হবে আমরা তো সাধারণ মানুষ। কিন্তু একটা ভালো হয়েছে, এই ফ্রাস্ট্রেটেড হতে 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 মানুষের মধ্যে আজকে এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে যে কেন্দ্রে যারা সরকার চালাচ্ছেন তারা কখনোই চান না যে পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেসের সরকার চলে যাক এবং এখানে বামপন্থী এবং ধর্মনিরপেক্ষ শক্তি, গণতান্ত্রিক শক্তির উত্থান হোক। যে কারণে তারা বারংবার করে এই পরিস্থিতিগুলোকে তৈরি করার চেষ্টা করছেন। আই এম হোপফুল অন্ততপক্ষে সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে এই জায়গাটা সঠিকভাবে এই রায় দেবেন যাতে করে আগামী দিনে এই খেলাগুলো আমাদের দেখতে না হয়। সংবিধান বা আইন খেলার ডকুমেন্ট নয়। লেট আস বি লিটল বিট সিরিয়াস। কেন একটা কেন্দ্রীয় এজেন্সি, হ্যাঁ কেন্দ্রীয় এজেন্সি ইডি বা সিবিআই এর বিরুদ্ধে অনেক প্রশ্নের অবকাশ রয়েছে, যে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে কিনা, ভোটের আগে করছে কিনা, এই কয়লা পাচার সংক্রান্ত মামলায় শেষ এ ধরনের তৎপরতা হয়েছিল 2024-এর ফেব্রুয়ারিতে, তারপর 2 বছর পুরো সেরকম কিছুই হয়নি, এখন কেন হচ্ছে, এরকম প্রচুর প্রশ্নের অবকাশ থাকতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন রাজ্যের তরফ থেকে, রাজ্য পুলিশের তরফ থেকে কেন এফআইআর করা হবে? যদি ওটা ধরে নিলাম যে প্রতীক জৈনের অফিস এবং বাড়ি, ধরে নিলাম প্রতীক জৈন হচ্ছেন মুখ্যমন্ত্রীর কথা মতো তোমাদের দলের আইটি হেড, বাট একটা রাজনৈতিক দলের তিনি আইটি হেড, তিনি একটা রাজনৈতিক দলের ভোট কুশলী, সেখানে পুলিশ এরকম ভাবে সুপার অ্যাক্টিভ হচ্ছে কেন? দেখো, পুলিশ সুপার অ্যাক্টিভ হচ্ছে তার আজকে তো কারণ সেই জায়গাটা আটকে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে এটা ইনভাইট করার কোনো দরকার ছিল? আবারও বলছি যে দল সেই ব্যাপারে নজর রাখছে, কিন্তু ইডি বা সিবিআই তাদের আধিকারিকরা তো আইনের ঊর্ধ্বে নয়, এবং ইডি আধিকারিক বা সিবিআই আধিকারিক অনেকেই তো এখনো জেলে আছে। ঠিক আছে, পিএমএলএ অ্যাক্টের 67 যে ধারা রয়েছে, যদি ইডির অফিসাররা তারা যদি প্রপার নথিপত্র নিয়ে যদি তারা কোনো রেডে যান তাহলে তারা তাদের কাজ করছেন সিম্পল। এবার তাদের পেছনে কি উদ্দেশ্য, দ্যাটস আ ডিফারেন্ট কোয়েশ্চেন অলটুগেদার। সেটা নিয়ে রাজনৈতিক তরজা হতে পারে, কিন্তু পুলিশ সেখানে কেন ঝাঁপিয়ে পড়ে এফআইআর করতে যাবে? আবারও বলছি যে সেইটা পরিষ্কারভাবে এফআইআর এ লেখা আছে, এফআইআর দেখে নিলে হয়ে যাবে, এবং সুপ্রিম কোর্ট সেখানে বলেছে। কিন্তু আমাদের এই যে 2014 সালের আগে এত কেলেঙ্কারি দেখেছি দিদি, এত কেলেঙ্কারি, কোলগেট থেকে শুরু করে অলিম্পিক থেকে শুরু করে আর কি কি দেখিনি, কিন্তু এত ভিজুয়ালস ছিল না, এত ভিজুয়ালস ছিল না। এইখানেই এবং আমাদের সেখানে প্রশ্নটা এই জায়গায় 2014 আগে যদি দুর্নীতির কথা হয় তাহলে সেটা তো বিজেপি বলার কথা। আপনি বলছেন, আপনি তৃণমূলের মুখপাত্র বলেছেন কথাটা, এটাই সমস্যা, পুরো কথা না আপনি শুনে কথা বলে। এই যে চিত্ত চাঞ্চল্য, এটাতেই বুঝিয়ে দেয় যে ওরা মানে বুঝতেই পারছে না কোন দিকে যাচ্ছে। আমি বলছি দাদা, এত ভিজুয়াল তো ছিল না, একটা এন্ড গোল ছিল, একটা এন্ড গোল ছিল কেন্দ্রীয় সরকার উদ্দেশ্যগতভাবে, ও শুনলে ওরই লাভ হতো। আমি যেটা বলছি, তখনকার কেন্দ্রীয় সরকার রাজনৈতিক উদ্দেশ্য নয়, নিজের বিরুদ্ধে। আমি শুধু একটু ধরিয়ে দিই, যখন ইনফরমেশন দেবে তখন তো সব ইনফরমেশন নিয়ে কথা বলতে হবে, না হলে অন্তত সাংবাদিক হিসেবে আমি যদি সেই রেফারেন্স না টানি তাহলে সেটা আমার কাজে গাফিলতি হবে। সেটা হচ্ছে সিবিআই কে খাঁচাবন্দি তোতা বলা হয়েছিল ইউপি আমলে, সেটাও মেনশন করতে হবে। সেটাই তো বলছি, এত কিছু হয়েছিল, তারপরেও কিন্তু সেখানে একটা এন্ড গোল পেয়েছি আমরা। বিজেপি সরকারে ছিল না, এবং সেখানে কেন্দ্রীয় সরকারের মুখ থেকে সিবিআই ইডি নিয়ে এত কথা বেরোতো না। চুনকে মারুঙ্গা, নির্দিষ্ট ডেট দিয়ে দেওয়া, কোথায় কোথায় যাচ্ছে সেই সব। আর সেটিং নিয়ে কথা হচ্ছে, এমন সেটিং যে তৃণমূলকে, তার সবথেকে বড় নেত্রীকে এই ধরনের একটা শিরোনামে দিয়ে দেওয়া হচ্ছে, মানে এই সেটিংটা গ্রহণযোগ্য, তার মানে
এই সেটিংটা আমরা নিতে পারবো, তার মানে আমরা এই ধরনের সেটিং করছি যে যেখানে ইডি বিজেপি সেটিং হচ্ছে এবং সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে, সেই রাজনৈতিক উদ্দেশ্য তৃণমূলকে বদনাম অভিষেক করার ব্যানার্জি, চক্রান্তভাবে অভিষেক হচ্ছে। বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন অভিষেক তদন্তে ডাকা বন্দ্যোপাধ্যায় হচ্ছে, ED অফিস থেকে বেরিয়ে এসে রাহুল গান্ধীকে আক্রমণ করে, কংগ্রেসকে তোমাদের আক্রমণ করে। নেতারা তখন চেয়ার অভিষেক ফাঁকা রাখছে। অভিষেক রাহুল বন্দ্যোপাধ্যায় ED গান্ধীর অফিস নেতা থেকে তখন বেরিয়ে এসে চেয়ার ফাঁকা রাহুল রাখছে। এটা গান্ধীকে করেছে। আক্রমণ করে, করেছে। কংগ্রেসকে আক্রমণ করেছে, করে। রাহুল গান্ধীকে চেয়ার ফাঁকা বিজেপিকে রাখছে। আক্রমণ করে না কিন্তু, চেয়ার ফাঁকা রাখছে। বিজেপিকে আক্রমণ করে না আজকে কিন্তু। সবথেকে বেশি ঠিক তৃণমূলই আছে? আক্রমণ করছে। সেইটাই, বিজেপিকে এ ভাই, আক্রমণ করে না। বেকার তর্ক করো আসবে না, এক সেকেন্ড, তোমার এক সেকেন্ড, এক সেকেন্ড, যুক্তিতে দুজনকে যুক্তিতে বিরত কথা করছি। বলো। দেবাশিস ধর বারবার ইতিমধ্যে disturb আমাদের করে। সঙ্গে এসে জয়েন করেছেন। আমি দেবাশিসদের কাছে আসার আগে একটু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে নন্দীগ্রামে দাঁড়িয়ে আজকে সুপ্রিম কোর্টে যে ডেভেলপমেন্ট হয়েছে তাই নিয়ে কি বলেছেন একটু শোনাবো। যে আপনি আইপ্যাকের নাম করে খালি বাংলায় এসে রেড করলেন। আইপ্যাকের অফিস রয়েছে হায়দ্রাবাদে, আইপ্যাকের অফিস রয়েছে তামিলনাড়ুতে, আইপ্যাকের অফিস রয়েছে চেন্নাইতে, আপনি সেখানে তো করলেন না। আইপ্যাকের আরো 3 জন ডাইরেক্টর রয়েছে, আপনি তাদের বাড়িতে গিয়ে রেড করলেন না, আপনি রেড করলেন এখানে। আর রেড সংক্রান্ত কিছু তথ্য আমাদের হাতেও রয়েছে। যারা সুপ্রিম কোর্টে হাইকোর্টে মিথ্যে কথা বলছে তাদেরকে যদি আমরা আগামী দিন কন্টেম্পট অফ কোর্ট করে কিছু তথ্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরি, তারা কিন্তু পালানোর জায়গা পাবে না। আপনাদের খালি বলবো, যারা সাংবাদিকতা করেন, ইডির পাঁচনামাটা পড়বেন। দুটো জায়গা থেকে ইডির যে পাঁচনামা, ওই পাঁচনামা দুটো পড়বেন। এখানে যে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী জোর জবরদস্তি এসে তথ্য লোপাট করে সব তথ্য নিয়ে চলে গেছে, যারা অফিসাররা ছিল তারা রেড শেষ করার পরে যে পাঁচনামাটা লিখেছে সেই পাঁচনামাটা একবার পড়ে দেখবে। এবং কিছু তথ্য যদি আমাদের হাতে থাকে, যা নিশ্চিতভাবে রয়েছে, আমরা আগামী দিন সুপ্রিম কোর্টের হাতে বা হাইকোর্টের হাতে দেবো। দেবাশিস দা, আপনি শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমত বলছেন যে পঞ্চনামাটা পড়তে বলছেন, এক। দুই, বলছেন রেড সংক্রান্ত এমন কিছু তথ্য প্রমাণ তাদের কাছে আছে যেটা সুপ্রিম কোর্টে তারাও দেওয়ার জন্য প্রস্তুত, এবং তাহলে ইডি পালাবার পথ পাবে না। দেখুন, সব থেকে বড় কথা যে পাঁচনামাটা যখন তৈরি হয়েছে, সেটা তৈরি হয়েছে আফটার এই পুরো ঘটনাটা ঘটে যাওয়ার পরে, এবং তাতে ক্লিয়ারলি ইন্ডিকেট করা আছে যে মানে সিজার লিস্টটা কেন নীল ছিল, আর মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে এসে কি কি নিয়ে চলে গেছেন। তো এবং সেটা যারা যেখানে রিয়েড হয়েছিল যে প্রেমাইসেসে, তারাই ডেফিনেটলি ওই ব্যাপারটাকে পুরো পড়ে রিড আউট করে তারপরে সিগনেচার করেছিল। এখানে দ্যাট ইজ টোটালি একটা কোর্টের ডকুমেন্টস, এবং কোর্টে ওটাকে প্লেস করা হয়েছে। আর যে উনি যে কথাটা বলছেন যে ওখানে যা যা ঘটনা ঘটেছে, উনি মানে ওনাদের প্রত্যেকটা পক্ষকে এই কেসে যারা যারা পার্টি রয়েছে, মাননীয় সুপ্রিম কোর্ট 2 সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য কোর্টে পেশ করতে বলেছে। সেই কোর্টে পেশ করার সময় সেখানে যা যা এভিডেন্সিয়ালি হতে পারে, যেখান থেকে আসতে পারে, বিশেষ করে সিসিটিভি ফুটেজ থেকে আরম্ভ করে যা যা ওখানে বক্তব্য বা তার কাউন্টার বক্তব্য হয়েছে, সেটা প্রত্যেকটাই সিসিটিভি ফুটেজে ধরা পড়ার কথা। এবং বাইরে মুখ্যমন্ত্রী বেরিয়ে আসার পরে উনি মানে সমগ্র প্রেসের সামনে যে বাইটগুলো দিয়েছেন এবং তার হাতে যে যে এভিডেন্স উনি কালেক্ট করে এসছেন, এটা কিন্তু কাউকে বলতে হয়নি, নিজেই বলে দিয়েছেন। তো এর বাইরে দাঁড়িয়ে এটা কিন্তু ভারতবর্ষের কিন্তু সবথেকে কিন্তু এই বৃহত্তম ফাইল মোবাইল এবং ল্যাপটপ ছাড়া, প্রতীক জৈনের মোবাইল এবং ল্যাপটপ ছাড়া অন্য কোনো ডিভাইস বা অন্য কোনো তথ্য প্রমাণ তিনি লোপাট করেছেন, এ কথা তো ইডি অফিসাররা তাদের কাছে কি এই প্রামাণ্য তথ্য আছে নাকি এটা বলার জন্য বলা? এক। দুই হচ্ছে যে যেখানে ইডি বলছে যে শান্তিপূর্ণভাবে রেড চলছিল, সেখানে চুরি, ছিনতাই, ষড়যন্ত্র, এর মধ্যে তো একটা সবিরোধ থাকে। অবশ্যই প্রথম হাফ যেটা চলছিল অবশ্যই শান্তিপূর্ণভাবেই চলছিল। ওখানে গিয়ে যে ভিতরে গিয়ে কোনো মারপিট হয়েছে বা যা যা ঘটনা ঘটেছে এরকম তো কোথাও লেখা নেই, কিন্তু যা যা ঘটনা ঘটেছে পুরোটা ন্যারেশন আছে, এবং সেখানে ন্যারেশন আছে যে কে ইন্টারফেয়ার করেছিল, কিভাবে করেছিল। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে যে ওখানে ওই যে প্রেমাইসে, দুটো প্রেমাইসে অত্যন্ত মানে সিকিউর জোনে রয়েছে, যেখানে প্রত্যেকটি জিনিস খুব হাই মডিউল সিসিটিভি রেজলিউশন ক্যামেরাতে সিসিটিভি ফুটেজ প্রত্যেকটা জিনিস ক্যাচ করার কথা। এইটা সিসিটিভি ফুটেজ যদি কোনোভাবে তার একটা মানে অংশ যদি ট্যাম্পার্ড না হয়ে থাকে, প্রত্যেকে কে কী করেছে প্রত্যেকটা গতিবিধি কিন্তু ওখানে
একদম সুনির্দিষ্টভাবে সেখানে লিপিবদ্ধ থাকবে, তার বাইরে গিয়ে আমি আচ্ছা যা বক্তব্য এক দিই না সেকেন্ড কেন, এক যেই সেকেন্ড যা- একটু আগে সব্যসাচী যে প্রশ্ন করছিল, যে ধরে নিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আবারও বলছি যিনি দাবি করেছেন পরে যে তিনি তৃণমূল নেত্রী হিসেবে গিয়েছিলেন, তিনি তো চিফ মিনিস্টার, তিনি ওখানে গিয়ে আইন ভাঙার মতো কোনো কাজ করেছেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে ইডি অফিসাররা কেন তাকে বাধা দিলেন না বা কেন তাকে অ্যারেস্ট করলেন না? দেখুন একটা কথা বলছি যে যখন কোনো সার্চ ওয়ারেন্ট বেরোয় সেটা কোর্টের নির্দেশ অনুযায়ী নিয়ে আসা হয়, ঠিক আছে। সেখানে একটা যখন এই পিএমএল আইনটা তৈরি হয়েছে তাতে একটা পুরো ব্যাপারটা ফ্রেম করা হয়েছে, তারপরে যখন যে কোনো প্রেমাইসে সার্চ করতে যায় তার একটা প্রিলিমিনারি কি কারণে যাচ্ছে না না, তার ধরুন সাথে- কালকে এই রেডটা কালকে এই রেডটা কোনো আরেকটা কোথাও হচ্ছে, ধরুন আমি সেখানে গেলাম এবং আমি সেখানে যে অভিযোগ করা হচ্ছে যে ষড়যন্ত্র করে রীতিমতো বলপ্রয়োগ, এক সেকেন্ড প্লিজ শুনুন, সেরকম সেই কাজগুলো করে যেগুলো ইডি বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরে কি করেছেন আমি জানি না, আমি বলছি ইডি যেটা বলছে, যে অভিযোগ করছে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন, এক্স্যাক্টলি সেই কাজগুলো আমি করে বেরিয়ে এলাম এবং বেরিয়ে এসে আমি প্রেস কনফারেন্স করছি, সেখানে ইডি অফিসার অ্যারেস্ট করবেন না? আইন কোনোভাবেই কাউকে পারমিট করে না যাওয়ার জন্য, মানে এটা একদম মানে সিম্পল অ্যান্ড স্ট্রেট, এর বাইরে কোনো মানে একজন আমি যেহেতু না না, আইন ভাঙলে তো নিশ্চয়ই সেখানে তার একটা কনসিকোয়েন্সেস হতো। আমি অবশ্যই শেষ করে নিচ্ছি যে একটা আইন যদি তিনি ভেঙে থাকেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি আইন ভেঙে থাকেন, তাহলে তো ওখানে নিশ্চয়ই তার একটা কনসিকোয়েন্সেস হতো, মানে অন্তত ইডি ওয়াজ সাপোজ টু টেক সাম অ্যাকশনস देयर। দেখুন এখানে আমার তিনটে পরিষ্কার বক্তব্য আছে। প্রথমত, যখন কোনো কোর্টের নির্দেশে কোনো কাজ হয়, আনলেস অ্যান্ড আনটিল সেই কোর্ট বা তার হায়ার কোর্ট সেই মানে রুলটাকে ওভার রুল করে, ততক্ষণ কেউ সেখানে সেই মানে ওখানে একটা পিঁপড়ে বা মাছি মশাও যেতে পারে না, সেটা হচ্ছে আইন। 2 নম্বর কথা হচ্ছে যে তাদের এখানে যখন ইডি রেড করতে এসেছিল তার একটা সুনির্দিষ্ট তার প্ল্যান অফ অ্যাকশন নিয়ে এসেছিল, সেখানে যখন মুখ্যমন্ত্রী ঢোকেন তখন কিছু মানে ইডির যে বক্তব্য যে একটা হলফনামায় গেছে সেখানে কিছু সুনির্দিষ্ট তথ্য দিয়েছেন তারা, কেন উনি কিভাবে ঢুকেছিলেন। তো সেই জায়গায় ঢুকে অবশ্যই আপনার কথা ঠিক যে ওখানে কেউ ঢুকতে পারে না এবং ঢোকা উচিত নয়। যখন উনি যদি উনি চিফ মিনিস্টারের মানে পদের প্রিভিলেজ নিয়ে ওখানে ঢুকে থাকেন, তাহলে সেক্ষেত্রে যিনি মানে তার নিশ্চয়ই ইডির কনসার্ন অফিসার বা যারা ওখানে গার্ড দেওয়ার ইয়েতে ছিলেন তারা তার হায়ার অথরিটির সাথে কথা বলে তার ইনস্ট্রাকশন নিয়েছেন, এবং সেখানে যা ঘটেছে আবার বলছি যে সেখানে ওই অন দ্য স্পট এই ঘটনা কিন্তু আগেও ঘটেছে, আমি শেষ করে দিচ্ছি, সারদার মামলার ক্ষেত্রেও হয়েছিল, তারপরে গিয়ে আমাদের নিজাম প্যালেসেও হয়েছিল। পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভটা গোটা ভারতবর্ষের পার্সপেক্টিভের থেকে আলাদা, কারণ আমি অন ডেপুটেশন এবং বিভিন্ন মানে ক্ষেত্রে আমি গোটা ভারতবর্ষের কাজ করেছি। সত্যি আমরা এরকম চিত্র থেকে অভ্যস্ত নই, এটা সম্পূর্ণভাবে আমার মনে হয় সুপ্রিম কোর্টও কিভাবে ইন্টারপ্রেট করবে। আমি একটু সব্যসাচীর রিঅ্যাকশন নেই। সব্যসাচী দেখুন আমি একটা কথা বলছি যে পশ্চিমবঙ্গে যে ঘটনাটা দেখা গেছে, আমার মনে হয় মহামান্য সুপ্রিম কোর্টকে শুধুমাত্র এই একটি ইস্যু অ্যাড্রেস করলেই হবে না, এই সামগ্রিকভাবে যে কত প্রশ্ন আমাদের মধ্যে এখনো পর্যন্ত খেলছে, ওই 14 সাল থেকে শুরু হয়েছে এবং নারদা এথিক্স কমিটি, পরবর্তী সময় গিয়ে 19 সালের ওই ঘটনা, সিবিআই এর রেড, রাজীব কুমারের সাথে মুখ্যমন্ত্রীর বসে পড়া, 21 সালের ঘটনা, তারপরে আবার 25-26 সাল। এই খেলা, এটা যদি শুধুমাত্র খেলার জায়গায় থাকে এবং রাজনৈতিক দলগুলো, বিশেষত শাসক দলগুলো, তারা যদি এটাকে নিয়ে এইরকম একটা বালখিল্যতার আচরণ দীর্ঘদিন ধরে করে যান, একটা সময় আসে জনগণের প্রশ্ন করতে হয়, এবং সেখানে প্রশ্নটা আমার মনে হয় আমাদের সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ ন্যায়ালয় হিসেবে সঠিক প্রশ্নটাই তুলেছেন। যদি এই প্রশ্নের উত্তর আজকে আমরা না পাই, আগামী দিনে কিন্তু একটা বড়সড় মাৎসন্যায়ের দিকে কিন্তু সমস্ত ব্যবস্থাটা চলে যাবে। এটা শুধুমাত্র একটা রাজনৈতিক লড়াই হিসেবে দেখলে হবে না, এটা সংবিধান বাঁচানোর লড়াই, টুয়ার্ড রেস্টোরেশন অফ দি সিস্টেম এবং বিশ্বাস, ফেথ। কারণ ইডি কেউ বাড়ি নিয়ে যাবেন না, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতে পারেন, অমিত শাহ না থাকতে পারেন, কিন্তু ভারত এবং পশ্চিমবঙ্গ থাকবে। রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ
ইডি সিবিআই এগুলো থাকবে, এগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও এই প্রতিষ্ঠানগুলোকে আমি এখানে একটু- দিয়ে বেঁচে থাকতে হবে। সুতরাং আমার মনে হয় প্রতিষ্ঠান বাঁচানোর লড়াইটা করা দরকার। আমি এখানে একটু খুব সংক্ষেপে প্রদীপ্তর কাছে আসি যে দেবাশিস দা যেটা বলছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, আইন ভেঙেই গেছেন, মুখ্যমন্ত্রীর পদের প্রিভিলেজ নিয়ে তিনি আইন ভেঙেছেন, এবং যেটা উনি বলতে চাইছেন যে একটা তদন্তে যখন একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসে, যে কোনো এজেন্সি, তাদের তো একটা এসওপি আছে, সেখানে তো কোথাও লেখা নেই যে সেই সময় যদি মুখ্যমন্ত্রী পদমর্যাদার কেউ তিনি ঢোকেন তাহলে তারা কিভাবে রিঅ্যাক্ট করবে। এক সেকেন্ড, আমি জাস্ট উত্তরটা নিই। ঠিক একদম খুব তোমার সংক্ষেপে। প্রশ্নটাই আবার বলছি যে ঠিক উল্টোভাবে এই প্রিভিলেজ নিয়ে, কেন্দ্রীয় সংস্থার প্রিভিলেজ নিয়ে যখন ইলেকশন আসবে তখন যেখানে সেখানে পৌঁছে যাবে, আর ওই আপকিবার 200 পারের মতন এরোপ্লেন নিয়ে তো হঠাৎ করে রুদ্রনীল ঘোষদের মতন নিয়ে চলে যেতে পারছে না। এবার তো আর ওই 50-60 জন বিধায়ক নিয়ে যেতে পারেনি, বা দেবাশিস দাদের মতন আইপিএসদের নিয়ে যেতে পারেনি। তো তখন কি করবে? তখন আমাদের ভোট কৌশলের যে জায়গাগুলো সেগুলো চুরি করে দেখার চেষ্টা করছে, আরে কোথায় গেল আমাদের বিষয়টা, কিভাবে আমি ওকে কাউন্টার করবো, কিভাবে তাকে কাউন্টার করবো। মূল কথা হচ্ছে আমাদের ভোটের কৌশলী সব কাগজপত্র চুরি করে ব্যবস্থাপনা ওদের মতন সাজানো। অর্ঘ্য একদম 30 সেকেন্ডে। সুপ্রিম কোর্ট বলেছে এটা চুরি নয়, ডাকাতি। তো বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্ট একটাই, বলেছে? সুপ্রিম কোর্টের আজকেই বলেছে। কোথায়? ইডি বলেছে কোথায় যে এটা সুপ্রিম- ডাকাতি। ইডি বলেছে, ইডি বলার সুপ্রিম কোর্ট ইডি বলেছে। দুটো ইডি আলাদা। বলার সুপ্রিম ইডি কোর্ট বলেছে এক নয়। সুপ্রিম এই তো কোর্টে। কংগ্রেসের ইডি অবস্থা। ইডি বলার বলেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম এক কোর্টে, নয়। ইডি বলেছে সুপ্রিম কোর্টে যে ডাকাতি হয়েছে। বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে এই ED কেই কিছুক্ষণ আগে বলছিলেন দেবাশিস ভুল দা, কথা। দেবাশিস দা এখানে আছেন, এই ED কেই কিছুক্ষণ আগে দেবাশিস ভুল দা বলছিলেন। এখানে আছেন। আমার প্রশ্ন বিজেপির কাছে, আমার একটা প্রশ্ন আছে প্রদীপ্তর কাছে। খুব সংক্ষেপে 30 সেকেন্ডে আমাকে শেষ করতে হবে। আচ্ছা প্রদীপ্ত, অভিষেক বাবু হঠাৎ এতদিন একটু চুপ থাকার পর আজকে একটু কথা বললেন। অভিষেক ভালো বাবুকে লাগছে কিন্তু। আসলে তুমি বোধহয় কয়েকদিন সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে ছিলে, কোনো কাজে ব্যস্ত থাকতে পারো। অভিষেক বাবু আগেও বলেছেন, এই আর বিষয়- অভিষেক এই বাবু তো বিষয়- এই বিষয়টা অভিষেক বাবু তো একটু 3 বলছিলেন বছর নাকি? আগে ওই ইডির তদন্তের থেকে বেরিয়ে যা বলার বলে দিয়েছেন, সেটা একটু ফলো করে নাও, তোমার ভালো লাগবে। আচ্ছা খুব সংক্ষেপে দেবাশিস দা কাছে। কংগ্রেসকে দেবাশিস- গালাগালি এক সেকেন্ড, করেছিলেন, এক সেকেন্ড, কংগ্রেসকে। এক সেকেন্ড, শুভজ্যোতি আছে। দেবাশিস দার কাছে আমার সংক্ষেপে, প্রশ্ন সংক্ষেপে। যে আর কতদিন ভোট আসলে পরেই কেন্দ্রীয় সরকারের মানে আয়ত্তে থাকা এই ইডি বারবার বেঙ্গলে আসবে, বেঙ্গলের যেগুলো নিয়ে এতদিন তদন্ত করেছে তার রেজাল্ট কবে উত্তর নেই, আসবে, দেবাশিস দা। ফলাফল সামনে কবে আসবে? আমি যেটা আমার দেবাশিস মানে দা, এই যে প্রথম বক্তব্যটা আমি 2024-এর বলে দিই। এই যে 2024-এর ফেব্রুয়ারিতে এই সংক্রান্ত তৎপরতা লাস্ট দেখা গিয়েছিল। তারপর 2 বছর এই কয়লা পাচার মামলায় ইডির সেরকম তৎপরতা দেখা যায়নি। ঘটনাচক্রে সেটা ছিল লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে, এবার বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে। এটা কি নিছক কাকতালীয়? দেখুন এই ইডির তদন্ত, আমি ইডির তদন্ত কিছুটা আমি দেখেছি, যেহেতু আমি সিবিআইতে ছিলাম, আমরা ক্রিমিনাল ইনভেস্টিগেশন করে ইডির সাথে আমাদের কাজ করতে হতো। ইডি ফাইন্যান্সিয়াল করাপশনের পার্টটা দেখতো। ইডির কাজটা নিঃসন্দেহে খুব কঠিন, আর সব থেকে বড় কথা এর জন্য কি যে ইলেকশনের আমি- টাইমে কি একটু সহজ হয়ে যায়? একটা শেষ করে নিই, ফরেন্সিক অডিটের ব্যাপারটা যখন আসে, ফরেন্সিক অডিটটা কিন্তু আমাদের শুধু মানে এইটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়, তার ব্যাপ্তি কিন্তু প্যান ইন্ডিয়া কেন প্যান ইন্টারন্যাশনাল এরিনার মধ্যে চলে যায়। যখন সেটা করা সেই কাজটা করাটা না, যথেষ্ট দেবাশিস, আমার কঠিন খুব কাজ। সিম্পল বক্তব্য যে তো যেমন আমি- মাউন্ট এক সেকেন্ড এভারেস্ট অভিযানে যদি আপনি যান তাহলে নির্দিষ্ট উইন্ডো থাকে, ওই সময়ই যেতে হবে, বাকি সারা বছর আপনি যেতে পারবেন না। এরকম কোনো ইডির জন্য উইন্ডো থাকে যে ইলেকশনের জাস্ট আগে পশ্চিমবঙ্গে গেলে কাজটা সুবিধা হয়? প্রত্যেকটা জিনিসেরই একটা এসওপি আছে, সেই এসওপি ইডির এসওপি নিয়ে কাজ করে। সেই আমরা যতই সেটা নিয়ে তর্ক করি না কেন, তার মানে একটা জাস্ট একটা কথা রেড বলে নিই, চলার সময় কিন্তু কেউ গেলে এইখানে পরে সেটা ওর এইখানে SOP যে র মধ্যেই পড়ে। এক সেকেন্ড, আপনি তো কাজ এইখানে- করেছেন। এক সেকেন্ড, বলতে এইখানে দাও। যে কেউ এই কথাটা বলেনি, সময় একদম শেষ। এটা যদি স্টেটের কোনো এজেন্সি বা ইভেন কি কোনো থানাও যদি কোর্টের অর্ডার নিয়ে এই কাজটা করতে যেত, মাননীয় মুখ্যমন্ত্রী কেন মাননীয় প্রধানমন্ত্রীরও সেখানে ক্ষমতা ছিল না সেই আমাদের সময় একদম শেষ। এখানে কোন রকম ইন্টারভেন করা। একদম শেষ। নজর থাকবে 23 ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিকে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।